গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের বিভিন্ন ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের বিভিন্ন বিষয় নদী, হিমবাহ, বায়ুর প্রত্যেকটা ভূমিরূপ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আর এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরাও দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, আবহবিকারের সংজ্ঞা দাও। ঠিক আছে, এই যে প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করব, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। এগুলো কিন্তু সহজ ভাষায় তোমাদের লিখতে হবে। আর এই প্রশ্নের উত্তর খুব বেশি বড় তোমরা লিখবে না, মোটামুটি 3-4 বাক্যের মধ্যে উত্তরগুলোকে আমাদের লিখলেই উত্তরগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবহবিকার কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে। উত্তরটা, আবহাওয়ার বিভিন্ন জিনিস যেগুলো আবহাওয়ার মধ্যে থাকে সেগুলো কি কি? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো। আর এর সাথে আরও অন্যান্য প্রকৃতির বিভিন্ন কারণে যে সমস্ত শিলায় যে ভাঙন হয় বা শিলার যে ফাটল হয় সেটাকেই কি বলে, সেটা আবহবিকার বলে। এটা আমরা ক্লাস 9-এই পড়েছিলাম, এটা তোমরা জানো। ঠিক আছে, এটা বলতে হবে। আর কি বলবে এখানে, আর এই প্রক্রিয়ায় কি হয়, এই প্রক্রিয়ায় শিলার উপরের অংশটা, ওপরের দিকটা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা ভেঙে যায় বা ফেটে যায়, ফেটে গিয়ে মূল শিলা থেকে আলাদা হয়ে সেখানেই কিন্তু এটা থেকে যায়। ঠিক আছে, আর আরেকটা কথা এখানে বলতে হবে যে এটা হচ্ছে যে ক্ষয়ীভবনের প্রথম ধাপ। এটুকুটা বললেই তোমাদের এটা হয়ে যাবে। আর উদাহরণ তোমরা এখানে লিখতেও পারো। ঠিক আছে, এরপরে যেটা আছে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে পুঞ্জিত ক্ষয় কাকে বলে। ঠিক আছে, তাহলে পুঞ্জিত ক্ষয় হচ্ছে যে আবহবিকারের জন্য যখন শিলাগুলো কি হলো, শিলাগুলো আলাদা হয়ে গেল, আলগা হয়ে গিয়ে সেটা তখন কি হয়, তখন সেটা এই অভিকর্ষের টানে, মানে অভিকর্ষের টান মানে কি, মানে যে শক্তি দিয়ে পৃথিবী সব জিনিসকে নিজের দিকে টানে, সেই একই কারণে যখন এই সমস্ত শিলা যেগুলো আবহবিকারের জন্য আলগা হয়ে গেল, সেগুলো যখন অভিকর্ষের টানে ওপর থেকে নিচে নেমে আসে, তখনই সেটাকে কি বলে, তখনই সেটাকে পুঞ্জিত ক্ষয় বলে। আর এই পুঞ্জিত ক্ষয় কিন্তু কখনো খুব তাড়াতাড়ি হয়, আবার কখনো খুব আস্তে আস্তে হয়। ঠিক আছে, আর কখনো আবার কি হয়, আবার কখনো অগভীর বা গভীর যে সমস্ত শিলাস্তরে মাটির স্তর থাকে সেগুলো পুঞ্জিত ক্ষয়ের জন্য সেখানেও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অগ্নিভবন কাকে বলে। এই প্রশ্নটা খুব ভালোভাবেই তৈরি করতে হবে। কেন? কারণ এই প্রশ্নটা মাধ্যমিকে 2বার এসেছে, একবার হচ্ছে যে 19 সালে আর একবার হচ্ছে 24 সালে। ভালোভাবে এটা অবশ্যই তৈরি করতে হবে। তাহলে ভূগোল, অগ্নিভবন, তাই তো। অগ্নিভবন তাহলে কি? অগ্নিভবন হচ্ছে যে এটা হচ্ছে যে আবহবিকার আর ক্ষয়ীভবন, এই দুটো জিনিস এখানে একসঙ্গে কাজ করে, এটাকে এই দুয়ের মিলিত প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে আবহবিকারের ফলে কি হয়, যে সমস্ত জিনিস বা পদার্থ যেগুলো, সেগুলো ক্ষয়ীভবন প্রক্রিয়ায় কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় বা অপসারিত হয়। হলে কি হয়, অপসারিত হওয়ার ফলে যে ভিতরের যে শিলাটা সেটা তখন বেরিয়ে আসে। এই যে তাহলে কি হয়, এখানে আবহবিকার আর ক্ষয়ীভবন একসঙ্গে কাজ করে, সেই জন্য এই প্রক্রিয়ার নাম কি, এই প্রক্রিয়ার নাম হচ্ছে অগ্নিভবন। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আলোচনা করব, সেটা আলোচনার পরে এটা আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেটা কি, সেটা হচ্ছে যে ক্ষয়ীভবন কি। ক্ষয়ীভবন হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন সেটা কি হতে পারে, নদী, হিমবাহ, বায়ু, এগুলো তো হবেই, এছাড়া আরও অনেকগুলো থাকে। ঠিক আছে, এর আঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চলে যায়, এটাকেই কি বলে, এটাকেই বলা হয় ক্ষয়ীভবন। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর ভূগোল কোনো শক্ত বিষয় নয়, ভূগোল যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবো। আর এগুলো কিন্তু তোমরা ভালো মুখস্থ না করলেও হবে, তোমরা যদি বিষয়গুলো বুঝে নিয়ে নিজেদের মতো লিখতে পারো তাহলেও কিন্তু তোমরা 2 নম্বর এখান থেকে অবশ্যই পরীক্ষায় তুলতেই পারবে। ঠিক আছে, এবং তোমরা ভালো নম্বরের দিকে এগিয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পর্যায়ন কি। পর্যায়ন হচ্ছে এখানে আবহবিকার না, পর্যায়ন হচ্ছে এখানে
আরোহণ আর অবরোহণ এই দুটো প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে? এই দুটো পদ্ধতি প্রক্রিয়া যখন একসঙ্গে কাজ করে সেটাকেই বলা হয় পর্যায়ন। পর্যায়নের ছবিটা, তাহলে পর্যায়ন যেটা বলে সেটা কি? সেটা হচ্ছে যে প্রথমে আগে জানতে হবে যে অবরোহণ কি। অবরোহণ হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু এগুলোর জন্য কোনো উঁচু জায়গা যখন নিচু হয়ে যায় সেটাকে বলে অবরোহণ। আর আরোহণ কি? আরোহণ হচ্ছে যে এই নদী, হিমবাহ, বায়ু এই প্রাকৃতিক শক্তির জন্য কোনো নিচু জায়গা যখন উঁচু হয়ে যায় সেটাকেই বলে আরোহণ। ঠিক আছে, তাহলে এই আরোহণ আর অবরোহণ এই দুটো প্রক্রিয়া যখন একসঙ্গে কাজ করার ফলে কোনো একটা জায়গা কি হয়, কোনো একটা জায়গা যখন একটা সমান তল তৈরি হয়, সেই জায়গাটা উঁচুও থাকবে না আবার নিচুও থাকবে না, একটা সমান তলে পরিণত হবে, তখনই সেটাকে কি বলে? সমান হয়ে যাবে আস্তে আস্তে, তখনই সেটাকে বলা হয় পর্যায়ন। সেই জন্য এটাকে বলা হয় আরোহণ আর অবরোহণের মিলিত একটা প্রক্রিয়া। ঠিক আছে, আর পর্যায়নের ছবি তোমরা এই ছবিটা পর্যায়নে আঁকতেই পারো। ঠিক আছে, আর পর্যায়নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে, কেন এটাও মাধ্যমিকে 2022-এ এসেছিল। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে যে জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা, তাহলে দুটো নদী অববাহিকা যদি পাশাপাশি থাকে বা অবস্থান করে তখন কি হয়? তখন তাদের মাঝখানে কোনো যদি পাহাড়, উঁচু কোনো পাহাড় থাকে বা কোনো উঁচু ভূমি থাকে, তখন সেটা কি করে? তখন সেই দুটো নদীকে সেই উঁচু জায়গাটা কি করে? আলাদা করে দেয়। এটাকেই কি বলে? এটাকেই বলা হয় জলবিভাজিকা। যেমন হচ্ছে যে তোমার বিন্ধ্য পর্বত আর পশ্চিমঘাট পর্বত হচ্ছে ভারতের প্রধান জলবিভাজিকা, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আর জলবিভাজিকার ছবি তোমরা এই যে ছবিটা, এইটা এই যে আলাদা করে দিয়েছে উঁচু জায়গায়, এদিকটা একটা এদিকটা একটা, এটাই তোমরা এই ছবিটা আঁকবে। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি ষষ্ঠ ঘাতের সূত্র কি? তাহলে এই উত্তরটা কি হবে? এখানে এই কথাটা কে বলেছিলেন সেটা আগে তোমরা বলতে পারো। কে বলেছিলেন? এটা হপকিন্স। ঠিক আছে, এবার সূত্রের ব্যাখ্যাটা কি? এখানে আসল কথাটা কি? এখানে হচ্ছে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায়, মানে নদীটা যে গতিতে যাচ্ছে 100 কিমি বেগে যদি কোনো নদী যায়, অর্থাৎ সেটা যদি 200 কিমি বেগে যায়, তাহলে 100 কিমি বেগে নদীটা যে পরিমাণ জিনিস নিয়ে যাচ্ছিল 200 কিমি গতিবেগ হয়ে গেলে নদীটা তার দ্বিগুণ, তার থেকে 64 গুণ জিনিস বয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে মানে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা, কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তখন তার 64 গুণ হয়ে যায়। এটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন হচ্ছে যে নদীর গতিবেগ কত, নদীতে ঢাল কেমন, যদি নদীটা বেশি ঢাল হয় তাহলে সেখানে আরও বেশি হবে, নদীতে জল কত আছে বা নদীতে কেমন পদার্থ নিয়ে যাচ্ছে, এগুলোর উপরে নির্ভর করে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব।